অধ্যায় বিয়ন্ডার। তারা যে শুধু একই লোয়েন ভাষায় কথা বলছিল তা নয়, তাদের দুজনের মধ্যেই এক ধরনের থমথমে আর চাপা উত্তেজনা কাজ করছিল। আমি কোথায়? আমি এখানে কি করতে চাই? সত্যি বলতে সেটা তো আমিও জানতে চাই। নিজেকে শান্ত করে ঝৌ মিংরুই মনে মনে ওদের করা প্রশ্নগুলোই আওড়াতে লাগল। তার মনে শব্দগুলো বা সেগুলোর অর্থ তেমন একটা দাগ কাটেনি, বরং ওই ছেলে আর মেয়েটির চোখে মুখে ফুটে ওঠা বিভ্রান্তি, সতর্কতা, আতঙ্ক আর ভক্তি তাকে সবচেয়ে বেশি অবাক করেছে। কোনো এক রহস্যময় কারণে এই দুজন মানুষ ধূসর কুয়াশায় ঘেরা এই জগতে আটকা পড়েছে। এই ঘটনার মূল কারিগর হিসেবে ঝৌ মিংরুই নিজেই যেখানে চরম ঘাবড়ে আছে আর চমকে গেছে, সেখানে কোনো কিছু না জেনেই এই গোলমালের মধ্যে পড়ে যাওয়া ওই দুজনের অবস্থা তো আরও খারাপ হওয়ার কথা। তাদের কাছে এই ধরনের ঘটনা আর অভিজ্ঞতা হয়তো কল্পনারও বাইরে। মুহূর্তের মধ্যে ঝৌ মিংরুইর মাথায় দুটো বুদ্ধি খেলে গেল। প্রথমটা হল নিজেকেও ওদের মতো একজন শিকার হিসেবে জাহির করা, যাতে নিজের আসল পরিচয় লুকিয়ে ওদের বিশ্বাস জেতা যায়। তারপর সময় বুঝে পরিস্থিতি নিজের আয়ত্তে নেওয়া। আর দ্বিতীয় বুদ্ধিটা হল ওদের সামনে নিজের এই রহস্যময় পরিচয়টাই বজায় রাখা। এতে সে যেমন ওদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে, তেমনি ওদের কাছ থেকে অনেক দামি তথ্য আদায় করতে পারবে। পরিস্থিতি নিয়ে খুব বেশিক্ষণ ভাবার মতো সময় তার হাতে ছিল না। মাথায় যে চিন্তাটা প্রথম এল, সে সেটাকেই লুফে নিল। সে ঠিক করল দ্বিতীয় বুদ্ধিটাই কাজে লাগাবে, অন্যদের মনের অবস্থাকে কাজে লাগিয়ে নিজের জন্য সবচেয়ে বেশি সুবিধা আদায় করে নেওয়া। কুয়াশার ভেতরে কয়েক সেকেন্ড নীরব থেকে ঝৌ মিংরুই হালকা শব্দে হাসল। গম্ভীর কিন্তু শান্ত গলায় সে উত্তর দিল, যেন কতদিনের চেনা অতিথিদের সম্ভাষণের জবাব দিচ্ছে একটা চেষ্টা। একটা চেষ্টা শুধু একটা চেষ্টা? অড্রে হল ধূসর সাদা কুয়াশার আড়ালে থাকা ওই রহস্যময় লোকটির দিকে তাকাল। তার শুধু মনে হচ্ছিল যা ঘটছে তা যেমন অদ্ভুত আর হাস্যকর, তেমনি ভয়ঙ্কর আর অদ্ভুত। এই তো অল্প কিছুক্ষণ আগেও সে তার শোবার ঘরে ড্রেসিং টেবিলের সামনে বসেছিল, কিন্তু শুধু একটু ঘুরে তাকাতেই সে এই ধূসর কুয়াশায় ভরা জায়গায় চলে এল। এটা কিভাবে সম্ভব? অড্রে একটা দীর্ঘশ্বাস নিয়ে মুখে খুব সুন্দর আর ভদ্র একটা হাসি ফুটিয়ে তুলল। কিছুটা ভয়ে ভয়ে সে জিজ্ঞেস করল, স্যার, আপনার এই চেষ্টা কি শেষ হয়েছে? আপনি কি দয়া করে আমাদের ফিরে যাওয়ার অনুমতি দেবেন? আলজের উইলসনও একইভাবে ঝৌ মিংরুইকে পরখ করতে চাইছিল, কিন্তু তার অভিজ্ঞতা তাকে আরও সংযত থাকতে শিখিয়েছে। সে নিজের কৌতূহল চেপে রেখে স্রেফ একজন নীরব দর্শকের ভূমিকা নিল। ঝৌ মিংরুই প্রশ্নকর্তার দিকে তাকাল। হালকা কুয়াশার ভেতর দিয়ে সে সেই মানুষটির একটা ছায়া মতো দেখতে পেল। এটি একটি লম্বা মেয়ে, যার চুলগুলো সোনালি আর মসৃণ, কিন্তু তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সেই মেয়েটির প্রশ্নের উত্তর দিতে তাড়াহুড়ো করল না, বরং পাশে থাকা লোকটির দিকে তাকাল। লোকটির চুল ছিল অগোছালো গাঢ় নীল রঙের, আর তার উচ্চতা ছিল মাঝারি। ঝৌ মিংরুই হঠাৎ একটা জিনিস বুঝতে পারল। সে যদি আরও শক্তিশালী হয়ে ওঠে, বা এই কুয়াশাচ্ছন্ন জগৎ সম্পর্কে তার ধারণা আরও গভীর হয়, তাহলে হয়তো সে এই কুয়াশা ভেদ করে ওই মেয়ে আর লোকটিকে স্পষ্টভাবে দেখতে পাবে। এই পরিস্থিতিতে তারা এখানে অতিথি, আর আমি হলাম এখানকার মালিক। নিজের চিন্তা করার ধরনটা বদলে ফেলতেই ঝৌ মিংরুই কিছু বিষয় লক্ষ্য করল, যা সে আগে খেয়াল করেনি। মিষ্টি গলার সেই মেয়েটি আর গম্ভীর সেই লোকটির শরীর ছিল কিছুটা ছায়ার মতো। তাদের গায়ে হালকা লালচে আভা ছিল, যেন ধূসর কুয়াশার ওপারে থাকা সেই দুটো লালচে নক্ষত্রের প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবিগুলো তৈরি হয়েছিল সেই লালচে নক্ষত্র আর তার নিজের মধ্যকার এক অদৃশ্য সংযোগের মাধ্যমে, যা একমাত্র ঝৌ মিংরুই অনুভব করতে পারছিল। এই সংযোগ কেটে দিলেই এই ছায়াগুলো মিলিয়ে যাবে, আর তারা ফিরে যাবে। ঝৌ মিংরুই হালকা করে মাথা নেড়ে সেই সোনালি চুলের মেয়েটির দিকে তাকিয়ে হাসল। অবশ্যই, তুমি যদি প্রথাগতভাবে ফিরে যাওয়ার অনুরোধ করো, তাহলে এখনই ফিরে যেতে পারো। লোকটির কথা বলার ধরনে কোনো খারাপ উদ্দেশ্য নেই বুঝতে পেরে অড্রে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বিশ্বাস করল যে এমন অলৌকিক কাজ করতে পারা একজন ভদ্রলোক যেহেতু কথা দিয়েছেন, তিনি অবশ্যই তা রাখবেন। মনটা একটু শান্ত হতেই সে ফিরে যাওয়ার জন্য আর তাড়াহুড়ো করল না। তার সবুজ চোখ দুটো একবার এদিক ওদিক ঘুরিয়ে নিল, যেগুলো এক অদ্ভুত উত্তেজনায় চকচক করছিল। সে খুব উৎসুক আর কৌতূহলী হয়ে বলে উঠল, এটা কি দারুণ একটা অভিজ্ঞতা! সত্যি বলছি, আমি সবসময় চেয়েছি এমন কিছু একটা হোক। মানে, আমি রহস্য আর অলৌকিক ঘটনা খুব পছন্দ করি। না, আসলে আমি যা বলতে চাইছি তা হল, স্যার, একজন বিয়ন্ডার হওয়ার জন্য আমাকে কি করতে হবে? কথা বলতে বলতে সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে তোতলাতে শুরু করল। বড়দের মুখে শোনা সব রোমাঞ্চকর গল্পগুলো যেন বাস্তবে রূপ পাওয়ার একটা সম্ভাবনা খুঁজে পেল সে। মাত্র কয়েকটা কথায় সে তার আগের সব ভয় আর আতঙ্ক ভুলে গেল। ভালো প্রশ্ন, এটার উত্তর তো আমিও জানতে চাই। ঝৌ মিংরুই মনে মনে ভাবল। নিজের রহস্যময় ভাবমূর্তি বজায় রাখার জন্য সে একটা উপযুক্ত উত্তর খুঁজতে লাগল। একই সাথে তার মনে হল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক মানাচ্ছে না। তার কি একটা রাজপ্রাসাদের ভেতরে কোনো লম্বা টেবিলের মাথায়
প্রাচীন নকশা করা একটা রহস্যময় চেয়ারে বসে অতিথিদের পর্যবেক্ষণ করা উচিত ছিল না? এই চিন্তাটা মাথায় আসার সাথে সাথেই চারপাশের ধূসর কুয়াশা তোলপাড় হতে শুরু করল, যা দেখে অড্রে আর আলোজের দুজনেই চমকে গেল। মুহূর্তের মধ্যে তারা দেখল তাদের চারপাশে বিশালাকার সব পাথরের স্তম্ভ দাঁড়িয়ে গেছে। উপরে একটা বিশাল গম্বুজ তাদের ঘিরে ফেলেছে। পুরো অট্টালিকাটি দেখতে ছিল রাজকীয় আর গাম্ভীর্যপূর্ণ, ঠিক যেন দৈত্যদের কোনো রূপকথার প্রাসাদ। ঠিক গম্বুজের নিচে যেখানে কুয়াশা জমেছিল, সেখানে একটা লম্বা ব্রোঞ্জের টেবিল দেখা দিল। তার দুই পাশে 10টি করে মোট 20টি উঁচু ব্যাকরেস্টওয়ালা চেয়ার সাজানো ছিল, আর টেবিলের দুই প্রান্তে ছিল আরও 2টো চেয়ার। প্রতিটি চেয়ারের পেছনে লালচে রঙের অদ্ভুত সব নক্ষত্রপুঞ্জের নকশা ফুটে উঠছিল, যা বাস্তবের আকাশের চেয়ে আলাদা। অড্রে আর আলজের একে অপরের মুখোমুখি বসল ঠিক প্রধান চেয়ারটির পাশের আসনগুলোতে। মেয়েটি চারদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য। ঝৌ মিংরুই নিজের মুখে কোনো ভাবান্তর না এনে নিজের ডান হাত দিয়ে ব্রোঞ্জ টেবিলের ধারটা একটু স্পর্শ করল। আলজের চারপাশটা ভালো করে দেখে নিল। কিছুক্ষণ চুপ থাকার পর সে হঠাৎ মুখ খুলল এবং ঝৌ মিংরুইয়ের বদলে অড্রের প্রশ্নের উত্তর দিল, তুমি কি লোয়েন থেকে এসেছ? যদি তুমি বিয়ান্ডার হতে চাও, তাহলে এভারনাইট গডেস, লর্ড অফ স্টর্মস অথবা গড অফ স্টিম অ্যান্ড মেশিনারি, এই চার্চগুলোর কোনো একটিতে যোগ দাও। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সারা জীবনেও কোনো বিয়ন্ডারের দেখা পায় না। এই কারণে অনেকে, এমনকি বড় বড় চার্চের কিছু ধর্মযাজকও, তাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে। তবে আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি যে রাজদরবার, আদালত আর বিভিন্ন বিশেষ সংস্থায় এখনও বিয়ন্ডাররা আছে। তারা এখনও অন্ধকারের বিপদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, শুধু তাদের সংখ্যা আয়রন এজ বা লৌহযুগের শুরুর দিকের তুলনায় অনেক কমে গেছে। ঝৌ মিংরুই খুব মন দিয়ে কথাগুলো শুনছিল, কিন্তু সে এমন ভাব করল যেন সে খুব একটা পাত্তা দিচ্ছে না, ঠিক যেমন বড়রা ছোটদের রূপকথার গল্প শোনে। ক্লিনের স্মৃতি থেকে পাওয়া ইতিহাসের টুকরো জ্ঞান থেকে ঝৌ মিংরুই জানত যে আয়রন এজ বা লৌহযুগ বলতে বর্তমান যুগকেই বোঝানো হচ্ছে, যা হল পঞ্চম যুগ। এটি শুরু হয়েছিল 1349 বছর আগে। অড্রে চুপচাপ আলজেরের কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল এবং তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। মিস্টার, আপনি যা বললেন তার সবই আমি জানি, এমনকি তার চেয়েও বেশি জানি। যেমন নাইট হক, ম্যান্ডেটেড পানিশার আর মেশিনারি হাইভ মাইন্ড সম্পর্কেও আমার ধারণা আছে, কিন্তু আমি আমার স্বাধীনতা হারাতে চাই না। আলোজের নিচু স্বরে একটু হাসল এবং রহস্যময় গলায় বলল, ত্যাগ ছাড়া বিয়ন্ডার হওয়া সম্ভব নয়। তুমি যদি চার্চে যোগ দিয়ে তাদের দেওয়া চ্যালেঞ্জগুলো নিতে না চাও, তাহলে তোমাকে রাজপরিবার অথবা 1000 বছরের পুরনো ইতিহাস আছে এমন কোনো অভিজাত পরিবারের সাহায্য নিতে হবে। তা না হলে ভাগ্যের ওপর ভরসা করে কোনো গোপন অশুভ সংগঠনের খোঁজ করতে হবে। অড্রে অবচেতনভাবে তার গাল ফোলাল আর অস্থির হয়ে চারদিকে তাকাল। যখন দেখল সেই রহস্যময় মানুষ আর আলোজের কেউ তার এই অদ্ভুত ভঙ্গি খেয়াল করেনি, তখন সে আবার জিজ্ঞেস করল, আর কোনো উপায় নেই? আলোজের চুপ হয়ে গেল। প্রায় আধা মিনিট পর সে সেই রহস্যময় লোকটির দিকে তাকাল, যে চুপচাপ তাদের দেখছিল। যখন দেখল ঝৌ মিংরুই কিছু বলবে না, তখন সে আবার অড্রের দিকে ফিরে তাকাল এবং ভেবেচিন্তে বলল, আমার কাছে সিকোয়েন্স 9-এর 2টো পোষণের ফর্মুলা আছে। সিকোয়েন্স 9? ঝৌ মিংরুই মনে মনে আওড়াল। সত্যি? কোন 2টো? অড্রে স্পষ্টতই জানত যে সিকোয়েন্স 9-এর পোষণ ফর্মুলার গুরুত্ব কতখানি। আলজের চেয়ারে একটু হেলান দিয়ে বসল এবং শান্ত গলায় উত্তর দিল, তুমি তো জানোই, মানুষ আসল বিয়ন্ডার হওয়ার জন্য পোষণের ওপর নির্ভর করে, আর এই পোষণগুলোর নাম এসেছে ব্লাসফেমি স্লেট থেকে। জোটুন, দৈত্যদের ভাষা; এলভিশ, প্রাচীন আর আধুনিক হার্মিস আর প্রাচীন ফেইসাক ভাষায় অনুবাদ হতে হতে এগুলো সময়ের সাথে বদলে গেছে। আসল ব্যাপার তাদের নামে নয়, বরং পোষণের মূল বৈশিষ্ট্যের ওপর। আমার কাছে একটা সিকোয়েন্স 9-এর পোষণ আছে, যার নাম সেলার। এটি তোমাকে চমৎকার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ঝড়ের কবলে পড়া নৌকায় থাকলেও তুমি এমনভাবে চলাফেরা করতে পারবে যেন শক্ত মাটিতে হাঁটছ। তোমার শরীরে প্রচুর শক্তি আসবে আর চামড়ার নিচে আইসের মতো একটা স্তর তৈরি হবে। এর ফলে তুমি মাছের মতো সাঁতার কাটতে পারবে আর তোমাকে ধরা খুব কঠিন হবে। জলের নিচে তুমি সামুদ্রিক প্রাণীদের মতো খুব দ্রুত চলাফেরা করতে পারবে। এমনকি কোনো যন্ত্রপাতি ছাড়াই তুমি অন্তত 10 মিনিট জলের নিচে থাকতে পারবে। শুনতে তো দারুণ লাগছে। এটা কি লর্ড অফ স্টর্মসের সেই কিপার্স অব দ্য সিজ? আগে একে এই নামেই ডাকা হতো। আলজের না থেমে বলে চলল, দ্বিতীয় সিকোয়েন্স 9-এর পোষণটির নাম হল স্পেকটেটর। যদিও আগে একে কি বলা হতো আমি নিশ্চিত নই। এই পোষণটি তোমাকে প্রখর বুদ্ধি আর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দেবে। আমার মনে হয় অপেরা বা নাটক দেখার অভিজ্ঞতা থেকে তুমি স্পেকটেটর বা দর্শকের মানে বুঝতে পারছ। একজন দর্শকের মতোই স্পেকটেটররা এই দুনিয়ার অভিনেতাদের বিচার করে। তাদের আবেগ, আচরণ আর কথা বলার ধরন দেখে তাদের মনের আসল চিন্তাগুলো বুঝতে পারে। এই পর্যায়ে আলজের একটু জোর দিয়ে বলল, তোমাকে মনে রাখতে হবে
তুমি কোনো জাঁকজমকপূর্ণ দাওয়াতে থাকো বা কোনো ভিড় রাস্তায়, দর্শকরা সবসময় দর্শকই থেকে যায়। অড্রের চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং দীর্ঘক্ষণ পর সে বলল, কেন? আচ্ছা, এটা পরের প্রশ্ন। আমার মনে হয় আমি এই স্পেকটেটর হওয়ার অনুভূতিটার প্রেমে পড়ে গেছি। আমি কিভাবে এই পোষণের ফর্মুলা পেতে পারি? বিনিময়ে আমি আপনাকে কি দিতে পারি? আলজের যেন আগে থেকেই তৈরি ছিল। সে গম্ভীর গলায় বলল, ঘোস্ট শার্কের রক্ত অন্তত 100 মিলিলিটার। অড্রে খুব উৎসাহের সাথে মাথা নাড়ল, কিন্তু পরেই একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, যদি আমি এটা সংগ্রহ করতে পারি, আমি বলছি যদি, তাহলে সেটা আপনার কাছে কিভাবে পৌঁছাব? আর আপনি যে ঘোস্ট শার্কের রক্তের বিনিময়ে আমাকে পোষণের ফর্মুলা দেবেন এবং সেই ফর্মুলা যে আসল হবে তার গ্যারেন্টি কি? আলজের শান্তভাবে বলল, আমি তোমাকে একটা ঠিকানা দেব। আমি রক্তটা পাওয়ার সাথে সাথেই তোমাকে ফর্মুলাটা পাঠিয়ে দেব, অথবা এখানেই সরাসরি বলে দেব। আর প্রতিশ্রুতির কথা যদি বলো, আমার মনে হয় আমরা দুজনেই এই রহস্যময় স্যারের সামনে নিরাপদ অনুভব করতে পারি। এই বলে সে প্রধান আসনে সোজা হয়ে বসে থাকা ঝৌ মিংরুইয়ের দিকে তাকাল। স্যার, আপনি আমাদের যেভাবে এখানে নিয়ে এসেছেন তা থেকেই বোঝা যায় যে আপনার ক্ষমতা আমাদের কল্পনারও বাইরে। আপনার সামনে কেউ প্রতিশ্রুতি ভাঙার সাহস করবে না। ঠিক তাই। অড্রের চোখ চকচক করে উঠল এবং সে খুব উত্তেজিত হয়ে একমত হল। তার কাছে এই অসীম ক্ষমতার অধিকারী ভদ্রলোক নিশ্চয়ই একজন মস্ত বড় সাক্ষী। তার সাথে কারসাজি করার সাহস কার হবে? অড্রে একটু ঘুরে ঝৌ মিংরুইয়ের দিকে আগ্রহ নিয়ে তাকাল। স্যার, দয়া করে আপনি আমাদের এই লেনদেনের সাক্ষী থাকুন। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল যে সে খুব অভদ্রতা করে ফেলেছে, কারণ এতক্ষণ সে একটা জরুরি কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছে। সে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, স্যার, আমরা আপনাকে কি বলে সম্বোধন করব? আলোজের হালকা মাথা নেড়ে একই প্রশ্ন করল। স্যার, আপনাকে কি বলে ডাকব? ঝৌ মিংরুই একটু থতমত খেয়ে গেল। সে ব্রোঞ্জ টেবিলের ওপর আঙুল দিয়ে হালকা শব্দ করল। কিছুক্ষণ আগের করা সেই গণনার কথা হঠাৎ তার মনে পড়ে গেল। সে চেয়ারে হেলান দিয়ে বসল, ডান হাতটা সরিয়ে এনে 10 আঙুল জোড়া করে থুতনির নিচে রাখল। সে তাদের দিকে তাকিয়ে হালকা একটু হাসল। তোমরা আমাকে ডাকতে পারো। এইটুকু বলে সে একটু থামল। তারপর খুব শান্ত আর অমায়িক গলায় বলল, দ্যাফুল শেখ, দৈত্যদের ভাষা।